এক গ্রামে এক গরিব চাষি বাস করতেন। তার একটি অপরূপ সুন্দরী মেয়ে ছিল। মেয়েটি এত সুন্দর ছিল যে গ্রামের লোকেরা তাকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকত। গরিবের ঘরে এ কি রূপ নিয়ে এলি রে মা? তোকে দেখে তো আমার ভয় হয়। আমরা যদি মারা যাই তাহলে তোর কি হবে? তুমি কি যে বলো বাবা, তোমাকে আমি কখনোই মরতে দেব না। ছোটবেলায় মাকে হারিয়েছি, এখন তোমারও যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তুই ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নেই রে মা। তোকে একটা ভালো ছেলের সাথে বিয়ে দিতে পারলে তবে আর আমার জীবনে কোনো চিন্তা থাকতো না, মরেও আমি শান্তি পেতাম। হয়েছে হয়েছে, তোমাকে আর আমাকে নিয়ে এত ভাবতে হবে না। এখন দয়া করে স্নানটা সেরে আসো, তোমার মাঠে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ মা, আমি স্নানে যাচ্ছি, তুই বরং আমার খাবারটা তৈরি কর। এরপর চাষি সেই খাবার খেয়ে মাঠে চলে গেল। মা, ও মা, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো, তোমার সাথে খুব জরুরি একটা কথা বলতে এসেছি। ব্যাপার কি? বাড়িতে এত চেঁচামেচি কিসের? আমার সব বন্ধুরা আগামীকালকে শিকার করতে জঙ্গলে যাচ্ছে, আমিও তাদের সাথে শিকার করতে যেতে চাই। এ কখনোই সম্ভব না, তুমি এখনো অনেক ছোট, শিকার করার মতো বয়স হয়নি তোমার। তাছাড়া তোমার বাবা শুনলে প্রচন্ড রেগে যাবেন। বাবাকে কিভাবে সামলাতে হয় সেটা তুমি দেখবে। দেখো, আমাকে যদি না যেতে দাও তাহলে কিন্তু আমি রাগ করে বাড়ি ছেড়ে চলে যাবো, এই বলে দিলুম। হ্যাঁ আচ্ছা, বিপদে পড়লাম। আচ্ছা ঠিক আছে, শিকারে তুমি যেতে পারবে, কিন্তু মাত্র একদিনের জন্যই। আর এর মধ্যে তুমি যদি ফিরে না আসো তাহলে আমি তোমার বাবাকে বলে দেব যে তুমি শিকার করতে গিয়েছো। এই তো আমার লক্ষ্মী মা, তুমি যা বলবে তাই হবে। এরপর রাজকুমার গেল শিকার করতে। শিকার করতে করতে সে একটা ঘন জঙ্গলের মধ্যে প্রবেশ করলো, আর সেখানে দেখতে পেল একজন তান্ত্রিক গাছের নিচে বসে ধ্যান করছে। একটু দূরে এসে দেখতে পেল একটা হরিণ দৌড়ে বেড়াচ্ছে। আরে বাহ, এটা তো আরো সুন্দর। এটাকে যেভাবেই হোক আমার শিকার করতেই হবে। এই হরিণটাকে শিকার করে যদি রাজ্যে নিয়ে যেতে পারি তাহলে বাবা তো অনেক খুশি হবেন। রাজকুমার যখন তীর ছুড়ল, সেই তীর এসে আঘাত করলো তান্ত্রিকের পায়ে। কার এত বড় সাহস, কার এত বড় দুঃসাহস হচ্ছে আমার পায়ে তীর ছুড়ে? কে সে মানব যে আমার শরীর থেকে রক্ত ঝরিয়েছে? সাহস থাকলে সামনে আয়, আজ তোকে ধ্বংস করে ফেলবো। এমন হুঙ্কার শুনে রাজকুমার প্রচন্ড ভয় পেয়ে গেল, আর ধীরে ধীরে সে তার থেকে সামনে এসে হাত জোর করে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দিন বাবা ঠাকুর, আমার মস্ত বড় ভুল হয়েছে। বিশ্বাস করুন, আমি আপনার দিকে তীর ছুঁড়িনি। আপনার পেছনে একটা হরিণ ছিল, তাকে তীর ছুঁড়তে গিয়েই আপনার পায়ে আঘাত লেগেছে। থাম বলছি, ইচ্ছে করেই তুই আমার গায়ে আঘাত এনেছিস। তুই আমার 100 বছরের ধ্যান আর সাধনা নষ্ট করেছিস। আজকে 100 বছর ধরে আমি এই গাছের নিচে ধ্যান মগ্ন অবস্থায় আছি, শুধু ঈশ্বরের দেখা পাওয়ার জন্য। তুই আমার সেই ধ্যান নষ্ট করেছিস। যেভাবেই হোক আমি তোকে শাস্তি দিবই। আপনি আমাকে ভুল বুঝছেন তান্ত্রিক মশাই। আমি জঙ্গলে এসেছিলাম শুধুমাত্র শিকার করার জন্য, অন্য কোনো খারাপ অভিসন্ধি আমার ছিল না। দয়া করে আমাকে ক্ষমা করে দিন। বাড়িতে যে আমার বাবা আর মা আমার জন্য অপেক্ষা করছেন। আমি সেই রাজ্যের রাজকুমার। আমি যদি সেখানে ফিরে না যাই তাহলে আমার বাবা মা দুঃখেই মারা যাবেন। যারা মানুষের ক্ষতি করে তাদের বেঁচে থাকারই কোনো অধিকার নেই। তুই আমার ধ্যান নষ্ট করেছিস। আমি তোকে হত্যা করব না, তবে তোকে আমি কঠিন শাস্তি দেব। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই এই গভীর জঙ্গলে গাছ হয়ে থাকবি। যে পর্যন্ত পবিত্র কারো স্পর্শ না পাবি সে পর্যন্ত তুই এই গাছ হয়েই বেঁচে থাকবি।
আমাকে ক্ষমা করে দিন তান্ত্রিক। আমি আমি আর কখনোই জঙ্গলে আসব না। দয়া করে আমাকে কোনো শাস্তি দিবেন না। যে অপরাধ করে তাকে শাস্তি পেতেই হয়, আর তাই তোকে আমি শাস্তি দিচ্ছি। আর এরপর তান্ত্রিক মশাই মন্ত্র বলে একটা গাছ বানিয়ে দিল। মালার বাবার শরীর প্রচন্ড খারাপ করছিল, সে বিছানা ছেড়ে উঠতেই পারছিল না। মালাদের ঘরে তখন প্রচন্ড অভাব, তাদের ঘরে খাবারের কোনো ব্যবস্থাও হচ্ছিল না। কি করব রে মা, কিছুই তো বুঝতে পারছি না। শরীর তো দিন দিন আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে, ঘরে বাজারঘাট কিছুই নেই। এভাবে চলতে থাকলে দুজনের না খেয়ে মরতে হবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি ঠিকই খাবারের ব্যবস্থা করব। তুই মেয়ে মানুষ, তুই কিভাবে খাবার জোগাড় করবি? দাঁড়া, আমি বরং আজকে কাজে যাব, দেখি ডাল ভাত কিছু জোগাড় করতে পারি কিনা। আরে কি বলছো তুমি? তোমাকে কাজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আজকে জঙ্গলে গিয়ে মধু আনবো, আর সেই মধু বিক্রি করেই আমাদের খাবারের খরচ চালাবো। খবরদার মা, তুই একা জঙ্গলে যাস নে, ও জঙ্গলে অনেক ভয়ঙ্কর সব প্রাণী রয়েছে। তুমি শুধু শুধুই আমাকে নিয়ে চিন্তা করছো বাবা, আমার কিছুই হবে না, আমি সন্ধ্যার আগেই ফিরে আসব। এই বলে মালা গেল জঙ্গলে মধু সংগ্রহ করতে। এইদিকে রাজকুমার বাড়িতে না ফেরায় রাজ্যে হইচই পড়ে গেল। রানীমা তো বিছানায় পড়ে গেলেন। রাজা কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। আমি কিছুই শুনতে চাই না, আমি কিছু জানতেও চাই না। তোমরা যেভাবেই হোক আমার ছেলেকে আমার কাছে এনে দাও। সব দোষ তোমার। তোমাকে আমি আগেই বলেছিলাম রাজকুমারকে চোখে চোখে রেখো। তুমি কেন তাকে শিকার করতে যাওয়ার অনুমতি দিয়েছিলে? আর তাই তো আজকে আমাদেরকে এমন একটি দিন দেখতে হচ্ছে। আমি কি করব বলো? তোমার ছেলে কি কথা শোনার মানুষ? সে তো আমার কোনো কথাই শুনলো না, জোর করে শিকার উদ্দেশ্যে বেরিয়ে গেল। আমি চারিদিকে লোক পাঠিয়েছি, দেখি কি করা যায়। যেভাবেই হোক আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসব। তুমি কোনো চিন্তা করো না রানী। ঈশ্বর, তোমার কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই, শুধু আমার সন্তান সূর্যকুমারকে আমার কাছে ফিরিয়ে দাও। এই, কে কোথায় আছো? এখনই ঘোড়া বের করো, আমি জঙ্গলে যাব ছেলেকে খুঁজতে। কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পরও রাজা তার সন্তানকে খুঁজে পেল না, কারণ সে তো এখন আর মানুষ নেই, তাকে একটি গাছে পরিণত করা হয়েছে। এইদিকে সেই গ্রামের মোড়ল এবং মোড়লের পেয়াদা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, আর ঠিক তখনই সে দেখতে পেল একটি অপরূপ সুন্দরী মেয়ে জঙ্গলের দিকে হেঁটে যাচ্ছে। আমি একই দেখছি, এ কি কোনো মানব পরি নাকি? জগলু, কে এই রমণী? এই রমণী তো আমার হৃদয় হরণ করে নিয়েছে। এ আমাদের গ্রামের সবচেয়ে সুন্দরী রমণী, ওর নাম মালা। ও আমাদের এক চাষির মেয়ে। কি বলছো কি তুমি? চাষির মেয়ে এত সুন্দর হয়? যেভাবেই হোক আমি মেয়েকে বিয়ে করতে চাই। কিছু বলছেন কি হুজুর? আপনার ঘরে তো এখনো দুজন স্ত্রী রয়েছে, তাছাড়া আপনার বয়সও প্রায় 60-এর কাছাকাছি। তোর সাহস তো কম না। ওকে আমার বয়স নিয়ে ভাবতে হবে না, আমি যেভাবেই হোক এই মেয়েটিকে বিয়ে করবই। তুই ওর বাবা মার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যা। আমাকে ক্ষমা করবেন হুজুর, এই কাজ আমার দ্বারা হবে না, বরং আপনি আর আমি দুজনে মিলেই যাই বিয়ের প্রস্তাব নিয়ে। এরপর মোড়ল আর জগলু মিলে গেল তার বাবার কাছে বিয়ের কথা বলতে। এইদিকে সারা জঙ্গল ঘুরেও মালা কোনো মধু পাচ্ছিল না। হঠাৎ করে সে গাছের নিচে বসে কাঁদতে লাগলো। কি ভাগ্য করে পৃথিবীতে জন্ম নিলাম, জন্মের পরপরই নিজের মাকে হারালাম। আজকে আমার বাবারও এমন অবস্থা। যদি বাবার কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো? ঠিক তখনই সূর্যকুমারের সাথে মালার দেখা হলো, কিন্তু মালা তো সূর্যকুমারকে চিনতেই পারল না।
কারণ সূর্যকুমার তো এখন আর মানুষ না, সে একটা গাছ হয়ে গেছে। কি হয়েছে তোমার কন্যে? তোমার মনটা এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? আর কেনই বা তুমি এখানে বসে কাঁদছো? আর বলো না গাছ, আমার মনটা অনেক বেশি খারাপ। আমার বাবার শরীর অনেক অসুস্থ। অসুস্থ বাবাকে রেখে আমি এখানে এসেছি মধুর জন্য, কিন্তু কোথাও না মধু খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এই ব্যাপার। তুমি কোনো চিন্তাই করো না। আমি জানি এই জঙ্গলের কোন কোন গাছে মধু রয়েছে। আমি তোমাকে সন্ধান দিব। কাল থেকে তুমি মধু খোঁজার আগে আমার সাথে দেখা করে যেও। এরপর থেকে মালা প্রতিদিন জঙ্গলে গিয়ে আগে সূর্যকুমারের সাথে দেখা করত। সূর্যকুমার তাকে বলে দিত জঙ্গলে কোন কোন জায়গায় মধু পাওয়া যায়। এইদিকে মালা যখন জঙ্গলে মধু খোঁজ করছিল, তখন মোড়ল তাদের বাড়িতে গেল বিয়ের প্রস্তাব নিয়ে। ও চাষি, চাষি বাড়ি আছো নাকি? তোমার সাথে খুব জরুরি একটা ব্যাপারে কথা বলতে এলাম। আরে মোড়ল সাহেব যে, কি সৌভাগ্য আমার, আপনি আমার বাড়িতে এসেছেন। তা বলুন, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? তোমার পরিবারের অবস্থা তো আমি জানি চাষি। তুমি বেশ অভাবেই দিন কাটাও। তাছাড়া তুমি বাইরে কোনো কাজকর্মও করতে পারছো না। তাই তোমার জন্য একটা প্রস্তাব নিয়ে এসেছি। এই যে আমার বাড়ির পেছনে যে ধানি জমিটা আছে, সেটা আমি তোমাকে লিখে দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, কি বলো? কি বলছেন কি মোড়ল সাহেব? আপনি কেন আমাকে জমি লিখে দিবেন? আমি তো আপনার কোনো উপকারে আসিনি। তাছাড়া আপনাকে দেবার মতো আমার কাছে কিছুই নেই। আমাকে দেবার মতো তোমার কাছে একটা বড় জিনিস আছে বই কি। এই যে তোমার মেয়ে মালাকে আমি বিয়ে করতে চাই। হ্যাঁ। মোড়ল সাহেব, কি বলছেন কি মশাই? আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? আমার মালার বয়স মাত্র 15 বছর, আর আপনি 60 বছরের একজন বৃদ্ধ। কিভাবে আপনি আমার মেয়েকে বিয়ে করতে চান? আমার মেয়ে তো আপনার নাতনির বয়সীও হবে না। শোনো চাষি, পুরুষ মানুষের কোনো বয়স হয় না। পুরুষ মানুষের আসল সম্পদ হচ্ছে অর্থ। তুমি যদি তোমার মেয়েকে আমার কাছে বিয়ে না দাও, তাহলে আমি তোমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাব, আর তার উপরে তুমি বেচারা খুন হয়ে যাবে। কি ভাবো বলো দেখিনি? কখনো না মোড়ল সাহেব, এ কখনোই সম্ভব না। দরকার হলে আমরা পানিতে ডুবে মরব, তবুও আপনার কাছে আমি আমার মেয়েকে বিয়ে দেব না। তোমার এত বড় সাহস! তুমি আমার মুখে মুখে কথা বলছো। আমি তোমার সব ধানি জমি নিয়ে নিচ্ছি, আর তুমি এই গ্রামে কোনো চাষবাস করতে পারবে না বলে দিচ্ছি। এত বড় অন্যায় করবেন না মোড়ল সাহেব। ঈশ্বর সব কিছুই দেখছেন, তিনি কিন্তু সব কিছুই মনে রাখেন। মোড়ল চাষি কোনো কথা না শুনেই রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেল। এইদিকে মালা বাড়ি ফিরে দেখতে পেল তার বাবা ওখানে বসে কাঁদছেন। বাবা, এই সন্ধ্যাবেলা তুমি উঠোনে বসে বসে কেন কাঁদছো? তোমার মনে কি এমন দুঃখ যা তুমি আমাকে বলতে পারছো না? আজকে মোড়ল সাহেব আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি তোকে বিয়ে করতে চান। এইবার বল মা, আমি কাঁদবো না তো কি করব? এমন একটা বুড়ো লোকের সাথে আমি তোকে কি করে বিয়ে দেব? তাছাড়া মোড়ল বলে গেছে, তোর সঙ্গে যদি ওর বিয়ে দেয়া না হয়, তাহলে আমাদের সব ধানি জমি নিয়ে নেবে। আমাদেরকে এই গ্রাম থেকে চলে যেতে হবে। আমি তোমাকে আমার জন্য কোনো বিপদে পড়তে দেব না বাবা। তুমি মোড়লের সাথেই আবার বিয়ে ঠিক করো। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আমি চাই তুমি ভালো থাকো বাবা। আমি তোমার জন্য সবকিছুই করতে পারি। এরপর মালা মনের দুঃখে জঙ্গলে গেল সেই গাছটার কাছে। সেই গাছটার কাছে এসে গাছটাকে জড়িয়ে ধরে বলল, ও গাছ, আমি এবার থেকে আর কখনোই জঙ্গলে আসবো না। একটা বুড়ো মোড়লের সাথে আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। তুমি আমাকে বিদায় দাও গো গাছ।
যখন মালা কাঁদছিল তখন মালার চোখে পানি সে গাছের শেকড়ে পড়ল, আর সাথে সাথে সেই গাছটি রাজকুমারে পরিণত হলো, কারণ মালার চোখের পানি ছিল অনেক পবিত্র। আর রাজকুমার সেই পবিত্র পানির স্পর্শে তার দেহ ফিরে পেল, তার সমস্ত অভিশাপ দূর হয়ে গেল। আমি কি দেখছি? না, এ হতে পারে না। তুমি তো একটা গাছ, তুমি কি করে একটা মানুষ হয়ে গেলে? হ্যাঁ, তুমি ঠিকই দেখছো, আমি কোনো গাছ নই। আমি উজানগড়ের রাজকুমার সূর্যকুমার। তান্ত্রিকের অভিশাপে আমার এই অবস্থা হয়েছিল, আর আজকে তোমার চোখের পানির স্পর্শে আমি প্রাণ ফিরে পেয়েছি। ওই মোড়লকে আমি তোমাকে বিয়ে করতে দিব না। তুমি আমার রাজ্যের রানী হয়ে আমার সাথে যাবে। এইদিকে মোড়ল চাষির বাড়িতে গেল মালাকে খুঁজে নিয়ে আসতে। মালা, ও মালা, কোথায় গেলে তুমি? আজকে তোমাকে আমার সাথে করে নিয়ে যাব। বাড়িতে বিয়ের সব বন্দোবস্ত করে এসেছি। বেরো, বেরো তাড়াতাড়ি। আরে কোথায় তুমি? তাড়াতাড়ি বের হও। না, আমার প্রাণ থাকতে তুমি কখনোই মালাকে নিয়ে যেতে পারবে না। ঠিক তখনই মালা এবং সূর্যকুমার এসে উপস্থিত হলো। অত্যাচারী মোড়ল, আজকেই তোমার জীবনের শেষ দিন। আমার বিশেষ ক্ষমতার মাধ্যমে আমি তোমাকে চরম শাস্তি দেব। যেহেতু সূর্যকুমার দীর্ঘদিন গাছে ছিল, তাই তার মধ্যে একটি বিশেষ শক্তি ছিল। সেই মন্ত্র বলে মোড়লকেও গাছ বানিয়ে দিল। মোড়ল সারা জীবনের জন্য তার শরীর হারিয়ে ফেলল। হায় 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 হায়, কি হলো আমার? এ কি হলো? আমার পুরো শরীর তো গাছ হয়ে গেল। আমার শরীর আমাকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। এরপর সূর্যকুমার মালার বাবার কাছে গিয়ে তাকে বিয়ে করার অনুমতি চাইল এবং তাকে বিয়ে করে তার রাজ্যে চলে এলো। রাজকুমারের বাবা মা তাকে দেখে ভীষণ খুশি হলো। তারা ভালোবেসে মালাকেও বরণ করে নিল, আর এইভাবেই তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো।